হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেনের স্পেকট্রাম নিয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে তোমাকে প্রথমে জানাতে হবে সেটা হলো, তোমরা সবাই জানো হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, এবং এই যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, আমরা খুব সহজেই হাইড্রোজেনের মধ্যে বাইরে থেকে কোনো এনার্জি বা শক্তি প্রয়োগ করতে পারি যাতে তার মধ্যে থাকা ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠতে পারে। যেমন তোমরা যদি এই অ্যারেঞ্জমেন্টটা একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা দারুণ জিনিস দেওয়া আছে। দেখো এখানে আমরা কি করেছি, একটা টিউবের ভেতরে হাইড্রোজেন গ্যাসকে রেখেছি এবং এই টিউবটার নাম হচ্ছে গ্যাস ডিসচার্জ টিউব। তো গ্যাস ডিসচার্জ টিউব মানে হচ্ছে কি, যে টিউবের ভিতরে থাকা গ্যাসটাকে আমরা ডিসচার্জড করে ফেলি, বা বলা যায় আমরা আয়নিত করে ফেলি, বা গ্যাসের মধ্যে থেকে ইলেকট্রনটাকে সরিয়ে ফেলি, এরকম একটা কন্ডিশন করে ফেলি। সেই ধরনের টিউবটা হচ্ছে এখানে দেওয়া, এবং আমরা করেছি কি এই টিউবের দুই মাথায় হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছি বা উচ্চ বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি। তো উচ্চ বিভব পার্থক্য অ্যাপ্লাই করা যায় আমাদের ব্যাটারির মাধ্যমে, বা বলা যায় হচ্ছে জেনারেটরের মাধ্যমে। তো সেদিকে আর আমরা যাচ্ছি না। তো এরকম হাই পটেনশিয়াল বা উচ্চ বিভব পার্থক্য অ্যাপ্লাই করাতে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস থেকে একটা নির্দিষ্ট বর্ণের আলো বের হয়, এবং এই আলোটা কোনো কোনো জায়গায় আমি দেখেছি নীল বর্ণের আলো বলা হয়েছে বা ব্লু কালার বলা হয়েছে, বাট এখানে আমাদের দেওয়া আছে কি পিঙ্ক বর্ণের একটা আলো। তো যেটাই হোক না কেন অবশ্যই কিছু না কিছু আলো তো বের হবেই, কারণ এই আলোটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাকে আমরা একটা নির্দিষ্ট স্লিট বা ছিদ্রযুক্ত একটা কি বলবো জিনিসের মধ্যে দিয়ে প্রবাহিত করব। তখন আমাদের হবে কি, হাইড্রোজেনের আলোটা মানে হাইড্রোজেন থেকে বের হওয়া তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এই পথ ধরে চলে যাবে। যাওয়ার পর আমি যদি একটা প্রিজম রাখি সামনে, ওই প্রিজমের মাধ্যমে এই আলোটা টোটাল কতগুলো ভাগে ভাগ হবে। এখন প্রিজমের মধ্যে দিয়ে আলো ভাগ হওয়া মানে হচ্ছে কি, বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্যে তারা ভাগ হয়ে যাবে। তো মোটামুটি 6টা ভাগ আমরা পাবো, এবং পরবর্তীতে দেখবো এই 6টা ভাগ কী কী, এদের আলাদা আলাদা নাম আছে। তো এখন জাস্ট এতটুকু জেনে রাখো, প্রিজমের মধ্যে দিয়ে হাইড্রোজেন পরমাণু থেকে বের হওয়া যেই রেডিয়েশনগুলো আছে সেগুলো 6টা ভাগে ভাগ হবে। তো এটা কেন হয়, এটা হওয়ার মেইন কারণটা হচ্ছে কি, আমরা যখন হাইড্রোজেন গ্যাসকে বা হাইড্রোজেন পরমাণুকে এনার্জি দিব, বা দুই প্রান্তে বিভব পার্থক্য দিব বা উত্তপ্ত করব, তুমি চাইলে এখানে হিটও কিন্তু ইউজ করতে পারো। তখন কিন্তু আমাদের হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যাবে, এবং তারা নিম্ন শক্তি স্তর থেকে শুরু করে উচ্চ শক্তি স্তরে ওঠা শুরু করবে। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে ইলেকট্রন যদি কখনো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, ধরো নিম্ন শক্তি স্তর হচ্ছে 1, উচ্চ শক্তি স্তর হচ্ছে আমাদের কিছু একটা, ধরো 2, 3, 4, 5, তখন কিন্তু আমাদের এক ধরনের বর্ণালী কাজ করে, যেটাকে বলা হয় কি শোষণ বর্ণালী। আবার ইলেকট্রন যখন তার আগের কক্ষপথে ফিরে আসে, তখন যেটা হয় সেটা হচ্ছে আরেক ধরনের বর্ণালী কাজ করবে, এবং এটার নামও তোমরা জানো বিকিরণ বর্ণালী। তো শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালীটা কেমন হয় হাইড্রোজেনের জন্য সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। প্রথমটা দেওয়া আছে হচ্ছে ইমিশন স্পেকট্রাম, বা এটাকে বলা হয় বিকিরণ বর্ণালী, আর দ্বিতীয়টা দেওয়া হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম বা হচ্ছে শোষণ বর্ণালী। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের বর্ণালী কাজ করে। যখন তুমি একটা শান্তশিষ্ট হাইড্রোজেনকে এনার্জি দিবে বা তাপ দিবে, বা বাইরে থেকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাপ্লাই করবে, তখন তার ইলেকট্রনটা লো এনার্জি শেল থেকে হাই এনার্জি শেলের দিকে যাবে, এবং এটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর যখন আমাদের উল্টা ঘটনা ঘটবে, দ্যাট মিনস উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে ইলেকট্রন, তখন যে বর্ণালীটা কাজ করবে সেটাও তোমরা জানো, সেটা হচ্ছে কি বিকিরণ বর্ণালী বা ইমিশন স্পেকট্রাম। এবং এখানে ইমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালীর জন্য কিন্তু একটা নির্দিষ্ট শক্তি বের হয় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন থেকে, এবং ওই শক্তিটাকে আমি যদি ই ধরি, তাহলে ই এর মানটা কী হবে, ই এর মানটা হবে উচ্চ শক্তি স্তরে যেই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি ছিল E2, তার থেকে আমি বাদ দিব কি নিম্ন শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি, দ্যাট মিনস E1, এবং এটাকে বেসিক্যালি লেখা হয় H ইন্টু নিউ এই জিনিসটা হিসেবে, যেটা আমরা অলরেডি জেনেছি। তাহলে আমাদের এখানে ডেলি হিসেবে কাজ করবে কি, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেটা। এখন এটাকে আমরা চাইলে একটু এক্সটেন্ড করতে পারি, তাই না? আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো দেখেছি কীভাবে এক্সটেন্ড করতে পারি। সেটার জন্য আমরা পরবর্তী একটা স্লাইড দেখি, সেখানে আমরা ট্রাই করব এখানে এনার্জিগুলোর হিসাব বের করার জন্য। তাহলে দেখো আমরা এই স্লাইড একটু দেখি, যে ধরো তোমার হাইড্রোজেন পরমাণু এখন বিকিরণ বর্ণালী তৈরি করছে। তাহলে প্রথমে সে ছিল হচ্ছে N1 শক্তি স্তরে, এবং পরবর্তীতে সে N2 শক্তি স্তরে চলে গেছে, তাকে এনার্জি দিয়েছি। আবার সে এনার্জি যখন সরিয়ে ফেলেছি আমরা, তখন আবার N2 থেকে সে N1-এ ব্যাক করেছে। এই যে N2 কক্ষপথ বা বলা যায় উচ্চ শক্তি স্তর থেকে N1 কক্ষপথ বা নিম্ন শক্তি স্তরে চলে আসা, এই সময়টাতে একটা বিকিরণ
প্রবাহিত করে আমাদের হাইড্রোজেন পরমাণুতে থাকা ইলেকট্রন, এবং ওই বিকিরণের শক্তিটা হচ্ছে কী ছিল, আমাদের ডেলি ছিল, তাই না? তো ডেলির মানটা কী ছিল আমরা আরেকবার তোমাদের জন্য লিখি। ডেলি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি, এবং এটার মানে ছিল কি এইচ ইন্টু নিউ, যেখানে নিউ হচ্ছে ইলেকট্রনের যে তরঙ্গের কম্পাঙ্কটা, আর এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তো এখন হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির কিন্তু একটা সূত্র আছে, যেটা আমরা অলরেডি বের করেছিলাম। তো এনতম কক্ষপথের সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল হচ্ছে ই অফ এন, মানে যে কোনো কক্ষপথ হতে পারে, সেটা 1 2 3 4 যে কোনো কক্ষপথ। তো ই অফ এন এর মান ছিল হচ্ছে উপরে হবে হচ্ছে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, এবং নিচে যেটা হবে সেটা হচ্ছে এন স্কয়ার ইন্টু এইচ স্কয়ার। আর আমরা যখন এনতম কক্ষপথের শক্তি বের করেছিলাম, মানে টোটাল শক্তি বা মোট শক্তি, সেটা কিন্তু নেগেটিভ ছিল বা মাইনাস ছিল। তার মানে এই শক্তির পরিমাণটা হবে কি অবশ্যই নেগেটিভ বা মাইনাস। তাই যদি হয় তাহলে আমরা এই জায়গাটা থেকে ই2 এবং ই1 এর মান বের করতে পারি। ই2 এর ক্ষেত্রে এন এর মান 2, ই1 এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে কি 1। তাহলে তুমি এখানে লিখতে পারো সেটা হচ্ছে এইচ নিউ এক পাশে লিখতে পারো, আর আরেক পাশে লিখতে পারো হচ্ছে ই2 এর জন্য -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, আর এখানে হবে হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার। তো এন এর মানটা আসলে কত? এন এর মানটা কিন্তু এখানে হবে অবশ্যই n2, কারণ আমরা এখানে n2 নিয়ে কাজ করছি বা উচ্চ শক্তি স্তর নিয়ে কাজ করছি, আর বাকিগুলোর মান মোটামুটি যা আছে তাই থাকবে। মাইনাস, এটা হচ্ছে আমাদের সূত্রেরই মাইনাস, এবং এখানে আমরা আলাদা ই1 এর মান বের করব। ই1 এর মান হচ্ছে কত? -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, আর নিচে হবে হচ্ছে n1 স্কয়ার এইচ স্কয়ার, এতটুকু অংশ। তবে তাই যদি হয় আমাদের এখানে পরের লাইনটা এরকম হবে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমি প্লাসের অংশটা এখানে নিয়ে আসি। 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে n1 স্কয়ার এইচ স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্লাসের অংশটা, মানে মাইনাসে মাইনাসে যে প্লাস হয়েছে দ্বিতীয় অংশ। এখন প্রথম অংশটা আবার মাইনাস হয়ে যাবে, 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 এবং n2 স্কয়ার এইচ স্কয়ার। তাই যদি হয় এখানে কিন্তু একটা বড় জিনিস কমন যায়, সেটা হচ্ছে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে এইচ স্কয়ার। এই টোটাল জিনিসটা কিন্তু কমন যায় আমাদের। তাহলে ভেতরে থাকে কি 1 ডিভাইড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই n2 স্কয়ার। এই জিনিসটা কোত্থেকে আসছে? এইচ ইন্টু নিউ, এই জিনিসটা থেকে আসছে। তো তাই যদি হয় তাহলে একটু খেয়াল করো, আমি যদি শুধু নিউর মানটা বের করতে চাই বা আমাদের ইলেকট্রনের কম্পাঙ্ক যদি বের করতে চাই, তাহলে এই এইচটা কিন্তু নিচে চলে আসবে। দ্যাট মিনস এটা এই জায়গাটাতে চলে আসবে। এইচ যদি নিচে আর গুণ হয় তাহলে আমাদের মান হবে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, এবং নিচে হবে হচ্ছে এইচ কিউ, মানে এইচ এর সাথে এইচ স্কয়ার গুণ, তার মানে এইচ কিউ। আর আমাদের এখানে থাকছে এই অংশটুকু। তাহলে এটা কিন্তু আমরা একটা সূত্র হিসেবে দাঁড় করাতে পারি। এখন কম্পাঙ্ক বা নিউ, এটারও কিন্তু একটা সূত্র আছে, তাই না? আমরা তরঙ্গ থেকে জানি সূত্রটা হচ্ছে এরকম যে নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই হচ্ছে ল্যামডা। তবে তাই যদি হয় তাহলে আমরা নিউর মানটা এখানে বসিয়ে দিতে পারি সরাসরি। তো নিউর মানটা যদি বসাই আমরা পাবো এখানে নিউ মানে হচ্ছে সি ডিভাইড বাই হচ্ছে ল্যামডা, এটা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, আর নিচে হবে হচ্ছে এইচ কিউ, এটা যা আছে তাই থাকবে, n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো ফাইনালি আমরা এখান থেকে একটা মান পাবো, সেটা হচ্ছে 1 ডিভাইড বাই ল্যামডা। তো এখানে আমাদের সি যেটা আছে সি হচ্ছে আমাদের এখানে নিচে চলে যাবে। তাই যদি হয় 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, সিটা যদি নিচে যায় সি এর সাথে এইচ কিউ গুণন, আর এখানে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো কেন আমি এখানে 1 বাই ল্যামডা রাখলাম? কারণ তোমরা জানো 1 ডিভাইড বাই ল্যামডা এটা হচ্ছে একটা তরঙ্গ সংখ্যাকে নির্দেশ করে বা নিউ বারকে নির্দেশ করে। তাহলে তরঙ্গ সংখ্যার মান হবে কি 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে আমাদের সি এইচ কিউ, ওর সাথে গুণ আছে 1 ডিভাইড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই n2 স্কয়ার। তো এখন আমরা এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট পাচ্ছি, খেয়াল করে দেখো। আমাদের এখানে তুমি 2 এর মান জানো, পাই এর মান জানো, এম হচ্ছে ইলেকট্রনের ভর ওর মান জানো, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এটারও মান জানো, সি হচ্ছে আলোর বেগ এটার মানও জানো, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এটারও মান জানো। তার মানে আমি বলতে পারি এই টোটাল অংশটা আসলে একটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে তুমি এটার মান যদি বের করতে চাও তাহলে তুমি যদি মানগুলো বসাও, আমি তোমাকে বলে দিচ্ছি এটার মান কত হবে। নিউ ইজ ইকুয়াল টু একটা নির্দিষ্ট মান হবে। আচ্ছা আমি প্রথমে এটার মানটা বের করি, খেয়াল করো। এতটুকু অংশের যে মান, সে মানটা তুমি যদি ক্যালকুলেট করো সবগুলো মান বসিয়ে, তবে এর মানটা হবে হচ্ছে অনেকটা এরকম 1096783
সেন্টিমিটার ইনভার্স 1। তার মানে এরকম একটা মান তুমি পাবে। কেন সেন্টিমিটার ইনভার্স 1 দিলাম? কারণ নিয়ম মানে হচ্ছে কি তরঙ্গ সংখ্যাটা হচ্ছে 1/λ। তাহলে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যার ইউনিট হচ্ছে মিটার বা সেন্টিমিটার। তো এই জন্যই আর কি এখানে সেন্টিমিটার ইনভার্স 1 এসেছে। এবং এটার একটা নির্দিষ্ট নাম আছে যেটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট বা RHC দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রিডবার্গের ধ্রুবক বা কনস্ট্যান্টের মান হচ্ছে আমাদের এটা। এখন তুমি চাইলে এটাকে মিটার ইনভার্স 1 দিয়েও কনভার্ট করতে পারো, মানে পার মিটার দিয়েও তুমি হিসাব করতে পারো। তো সেটার জন্য তুমি লিখতে পারো 1.09678 ইন্টু 10 ইনভার্স 7 পার মিটার বা মিটার ইনভার্স 1। ইনভার্স হবে না, আসলে 10⁻7 হবে, 10⁻7 মিটার ইনভার্স 1। তো এটাও কিন্তু আমাদের রিডবার্গ ধ্রুবকের আরেকটা মানকে নির্দেশ করে। এবার দেখো আমরা এখান থেকে একটা কনসেপ্ট ইউজ করে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি বের করতে পারি। কনসেপ্টটা হচ্ছে কি এই ফর্মুলাটা আসলে এইচ নিউ সেটা আসলে কী ছিল, সেটা আসলে ডেল ই হিসেবে কাজ করতো। তাহলে ডেল এই বলতে আমরা বোঝাই যে হাইড্রোজেনের nতম কক্ষপথের শক্তি স্তরের শক্তি মাইনাস হচ্ছে প্রথম কক্ষপথে যে শক্তি স্তর ছিল তার শক্তি। তাহলে আমরা এই সূত্রটা নিয়ে এখন একটা ছোটোখাটো কাজ করব। তাই যদি করতে হয় তাহলে দেখো, আমি যদি আরও একটা স্লাইড তোমাদেরকে নিয়ে নিই, তাহলে সেখানে আমরা লিখতে পারি ডেল ই তার মানটা অনেকটা এভাবে লিখতে পারি যে তুমি যদি আগের সূত্রটা একটু দেখো, আমরা ইচ্ছে করলে এই লাইনটা একবার লিখতে পারি, এখানে এইচ নিউর জায়গায় ডেল ই দিতে পারবো, কোনো সমস্যা নেই, মানে শক্তির পার্থক্য। তাহলে আমাদের সূত্রটা কেমন হবে? আমাদের সূত্রটা হবে হচ্ছে ডেল ই ইজিক্যাল টু কত ছিল ওখানে 2π² m e⁴, আর নিচে ছিল হচ্ছে আমাদের h², এবং এই অংশে ছিল 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। এতটুকু ছিল আমাদের ডেল ই। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো সেম সূত্র 2π² m e⁴ h², তো সেম আছে। তো এখন এই সূত্রটা আমি যদি হাইড্রোজেনের আয়নীকরণ বিভব বের করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু করতে পারি। এখন আয়নীকরণ বিভব কি তোমরা কিন্তু অলরেডি জানো। আয়নীকরণ বিভব হচ্ছে কি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনটাকে আমি যদি অসীম দূরত্বে নিয়ে যাই, দ্যাট মিনস n1 আমি যদি n1 থেকে ইলেকট্রনটাকে ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যাই, মানে ইনফিনিটি কক্ষপথে নিয়ে যাই, তাহলে আমার যে শক্তির প্রয়োজন হবে তাহলে ওই শক্তিটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। এবং এক্ষেত্রে ইলেকট্রনকে যখন আমি নিয়ে যাবো ইনফিনিটি ডিস্টেন্সে, তখন হাইড্রোজেন থাকবে না, সে আসলে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হবে। তার মানে এটা কনফার্ম যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মাধ্যমে আমরা কোনো একটা পরমাণুকে আসলে ধনাত্মক চার্জিত করতে পারি যদি তার থেকে আমরা ইলেকট্রনকে সরিয়ে নিই। তাহলে আমাদের প্রথমে n1 ওর মান ছিল কত? শুধুমাত্র 1, কিন্তু পরবর্তীতে n2 হবে তার মান কিন্তু ইনফিনিটি হবে, কারণ আমরা প্রথম কক্ষপথ থেকে ইনফিনিটি দূরত্বে ওই ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছি। তার মানে n1 হচ্ছে 1 থেকে শুরু করে n2 ইনফিনিটি পর্যন্ত। তো এই মানটা আমি এখন এই জায়গাটাতে বসিয়ে দিই, দেখি কি হয়। তাহলে ডেল ই হবে সেটা হচ্ছে 2π² m e⁴, তারপর মানে e⁴ এর পর হচ্ছে এখানে h² হবে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/n1²। n1 মানে হচ্ছে কত? আমাদের 1², আর n2 মানে হচ্ছে কত? আমরা ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যেতে যাচ্ছি, তার মানে ইনফিনিটি স্কোয়ার। এখন ইনফিনিটি স্কোয়ারও কিন্তু এক ধরনের ইনফিনিটি হয়, যেটা তোমরা অলরেডি জানো। এখন মজার এখানে হচ্ছে আমরা এখানে কিছু মান বসাই। আমরা দেখো কি কি মান বসাবো। তুমি যদি এখানে মানগুলো বসাতে চাও, সবগুলো মান কীভাবে বসাবে বলি। 2 × π², এটা নিয়ে কোনো সমস্যার কিছু হয় নাই, কারণ পাইয়ের মান হচ্ছে 3.1416। এম সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর আমি চাচ্ছি এখানে, যেহেতু আমি একবার বলেছিলাম তোমাকে কোনো একটা অঙ্কের মধ্যে যখন তুমি ইলেকট্রনের চার্জ দেখবে তখন সেটাকে কুলম হিসেবে লেখার চেষ্টা করবে না, সেটাকে ইএসসি ইউনিটে লিখবে। আর যখন আমরা ইএসসি ইউনিটে বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে চার্জকে লিখব, তখন ইলেকট্রনের যে ভর আছে সেটাকে গ্রামে লিখতে হবে। একই সাথে আমরা যে প্ল্যাঙ্কের ধ্রুবকটা লিখব সেটাকে আবার অন্যভাবে লিখতে হবে। তো চলো আমরা একটু লিখে ফেলি। আমাদের এখানে π² পর্যন্ত থাক। ইলেকট্রনের ভর তাহলে গ্রামে যদি লিখি তাহলে 9.1 × 10⁻28 বা 28 হবে যদি আমি গ্রাম এককে লিখি। কেন গ্রাম এককে লিখেছি? কারণ এখানে আমাদের ই চলে এসেছে বা ইলেকট্রনের চার্জ চলে এসেছে। চার্জটাকে আমরা কুলম্বে লিখতে চাই না, আমরা সবসময় ট্রাই করব ইএসসি ইউনিটে লেখার। তাহলে ইলেকট্রনের চার্জের ইএসসি ইউনিট হচ্ছে আমাদের 4.8 × 10⁻10। এটা তোমাদের মনে রাখতে হবে। তো ওর উপর 2⁴। তো এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং এবং তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কোন জায়গায় আমি চার্জের কি ইউনিট ইউজ করবো। আর নিচে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকটা মানে চেঞ্জ হবে, 6.626 হবে এটা, × 10⁻27 হবে, এবং প্ল্যাঙ্কের ধ্রুবকের উপর স্কোয়ার থাকবে। এটা কখন কাজ করবে? যখন তোমার সূত্রের মধ্যে শুধুমাত্র এই ই এর মানটা চলে আসবে। ই যখন তুমি এরকম ইএসসি ইউনিটে বসাবা তখনই আমাদের বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে।
তো এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমি সেম কালারেই লিখি। আমাদের এটা গেলে হচ্ছে এই কনস্ট্যান্টের পার্ট, আর এরপরের পার্ট হচ্ছে কি 1/1² মানে 1, আর তুমি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে 0। তাহলে এখানে শুধুমাত্র 1ই টিকে আছে। তো আমরা ফাইনালি যে মানটা পাবো সেই মানটা হচ্ছে অনেকটা এরকম। আমি একটু এখানে লিখে থাকি তাহলে সুবিধা হবে, এবং মানটা অনেকটা এরকম যে আমি হিসাব করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে আসছে হচ্ছে হ্যাঁ পেয়ে গেছি 2.171 ইন্টু 10^11। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট টোটাল মানটা। এবং এই মানটা যে আমরা বের করেছি এখানে আমরা কি ইউজ করেছি, ইএস ইউনিট ইউজ করেছি, তারপরে আমরা এখানে গ্রাম ইউনিট ইউজ করেছি, আবার প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট আছে সেটাও একটু ভিন্নভাবে ইউজ করেছি। তাই এক্ষেত্রে আমরা যে এনার্জিটা পাবো সেটার ইউনিটটা হবে হচ্ছে ছোটো ইউনিট, আর্ক ইউনিট হবে, কারণ আমরা সবগুলো ছোটো ছোটো ইউনিট ইউজ করেছি, তাই আর্ক হচ্ছে কি আমাদের এখানে ছোটো ইউনিট। এখন আমরা চাচ্ছি কি এই আর্ক ইউনিটটাতে বা শক্তির ইউনিটটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে। ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য আমরা একটা জিনিস জানি যে 1 আর্ক এতটুকু শক্তি হচ্ছে 1.6 না 1.6 না, এটা খুব সম্ভবত 6.24 ইন্টু 10^11 ইলেকট্রন ভোল্ট হবে। তোমরা একটু দেখে নিও, এরকম একটা মান তোমরা পাবা যদি তুমি আর্ক এই শক্তির এককটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। তাহলে আমরা ফাইনালি এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে এই টোটাল জিনিসটার সাথে আমি গুণ করে দেবো কাকে, অবশ্যই 6.24 ইন্টু 10^11কে গুণ করে দেবো। তাই যদি গুণ করে দিই তাহলে আমি এখানে কত ইলেকট্রন ভোল্ট পাবো, 13.559 অথবা 550 এরকম একটা ইলেকট্রন ভোল্টের মান পাবো। এবং এটাকে যদি আমি বলি এটা প্রায় 13.6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তো তোমরা খেয়াল করে দেখেছো এই ভ্যালুটা কিন্তু আমাদের খুব চেনা চেনা না, 13.6 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ অবশ্যই চেনা, এটা ছিল কি ইলেকট্রনের প্রথম কক্ষপথের যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনের যে শক্তিটা ছিল সেই শক্তির বিপরীত রাশি। প্রথম কক্ষপথে বা n= মানে n1 অথবা n=1 এই কক্ষপথে আমাদের ইলেকট্রনের শক্তি কত ছিল, -13.6 ইলেকট্রন ভোল্ট। আর আমরা যদি বাইরে থেকে এক্সট্রা 13.6 ইলেকট্রন ভোল্ট পজিটিভটা অ্যাপ্লাই করতাম তখন কিন্তু ওই ইলেকট্রনটা ওই কক্ষপথকে ছেড়ে চলে যাওয়ার উপক্রম হতো। তার মানে এই +13.6 ভোল্টে আমরা এখানে ক্যালকুলেশন করে বের করলাম এটাই আসলে কি একটা আয়নীকরণ শক্তি হিসেবে কাজ করে। কাজেই হাইড্রোজেন পরমাণুর জন্য আয়নীকরণ বিভবের মান হচ্ছে মানে +13.6 ভোল্ট। আচ্ছা আমি এখানে ভোল্ট লিখলাম কেন, এটা তো ইলেকট্রন ভোল্ট হবে, 13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর তোমাদেরকে আমি আরেকটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এরকম যে আমরা এটা দেখেছিলাম যে ডেলি =H⁻, তাই না? এবং এটার মান কী ছিল, এটার মান ছিল হচ্ছে E(n2) অথবা তুমি বলতে পারো এখানে E(n2)ই ধরি, মানে n2 কক্ষপথের শক্তি মাইনাস হচ্ছে n1 কক্ষপথের শক্তি, তো n2 মাইনাস হচ্ছে n1। এখন যে কোনো একটা কক্ষপথের শক্তি কিন্তু আমরা বের করতে পারি। দেখো h⁻কে আবার কীভাবে লেখা যায়, h⁻কে আমরা মানে লিখতে পারি h/c/λa হিসেবে। এখন কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি বের করার একটা সূত্র আমরা শিখেছিলাম যখন আমরা কক্ষপথে মোট শক্তি বের করেছি, মানে ওই ক্লাসটার মধ্যে। তো এটার মান কত ছিল, অনেকটা এরকম ছিল যে -13.6 ইন্টু z²/n², তাই না? এরকম একটা ভ্যালু ছিল। তো তুমি এখানে z²/n² দিবে। তো আমি যেহেতু এখানে একই অ্যাটম বা একই পরমাণু বা হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করতেছি, তার মানে জেডের মানটা সবসময় কী হবে, ফিক্স থাকবে, বা এটার মানটা সবসময় 1 থাকবে। তো এই জন্য আমরা এখানে আর জেডকে পরিবর্তন করবো না, যেহেতু হাইড্রোজেন নিয়ে সব কাজ করছি বা আমাদের এই ক্লাসটাই হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী নিয়ে, তাই জেডের মানটা কি ফিক্স থাকবে। এনের মানটা চেঞ্জ হবে, এনের মান কখনো 1 2 3 4 হতে পারে। তো এতটুকু ছিল কি কোনো একটা কক্ষপথে থাকে ইলেকট্রনের মোট শক্তি। তো আমি n2 কক্ষপথে থাকে ইলেকট্রনের মোট শক্তি হিসেবে এটা লিখলাম। তারপর মাইনাস করবো কাকে, n1 কক্ষপথে থাকে ইলেকট্রনের মোট শক্তিকে, ওটার মানে কত ছিল -13.6 এবং ইন্টু z²/n1², এতটুকু ছিল। আচ্ছা এটা ব্র্যাকেটটা মুছে গেছে, বাট এতটুকু ছিল আমাদের কাহিনী। এখন দেখো তো এটাকে একটু মডিফাই করা যায় না, আমরা ইচ্ছে করলে এখানে 1/λ এই জিনিসটাকে রাখতে পারি। আর আমাদের যে এখানে h এবং c ছিল এটা -13.6 হয়ে hc হিসেবে চলে আসবে, অর্থাৎ এটা কমন হিসেবে থাকবে। এবং ওর সাথে আমি যদি এক্সট্রা z² কমন করি, মানে কমন নেই, তাহলে আমরা এখানে পাবো 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। মানে আমি এখান থেকে টোটাল এতটুকু অংশ কমন নিলাম উভয় পক্ষ থেকে।
কমন নিলে আমরা এখানে এতটুকু জিনিস পাচ্ছি এবং মজার বিষয় হচ্ছে এখানে দেখো আমরা যে এতটুকু জিনিস পাচ্ছি এটাকে আমি যদি একটু আলাদা করি, আমি আবার ভিন্ন কালার নিলাম কেন, এটাকে আমি একটু আলাদা করি। দেখো কতটুকু আলাদা করব, আমি 13.6কে আলাদা করব এবং ওর সাথে থাকা আমাদের এক্সট্রা একটা জিনিসকে আলাদা করব, সেটা হচ্ছে H/C, এটাকে আলাদা করব। আচ্ছা, আমরা মনে হয় এখানে একটা ঝামেলা করেছি, যেহেতু N1কে আগেই রেখেছি তাহলে এখানে আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস হবে না। খেয়াল করো এই জায়গাটাতে প্লাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাই ওই প্লাসের জন্য আমরা এখানে প্রথমে একটা প্লাস নিয়ে আসব। আর আপাতত এই জিনিসটাকে যেহেতু আমি দ্বিতীয়তে নিয়ে গেছি অর্থাৎ 1/n2² হিসেবে, তো সেক্ষেত্রে আমাদের মাইনাস থাকছে, তো এখানে আমাদের প্লাস হবে। তবে তাই হোক, আমাদের এখানে এই ভ্যালুটা পাচ্ছি এবং ওর সাথে কিন্তু এক্সট্রা z² গুণ আছে। এখন খেয়াল করো 13.6 ভাগ হচ্ছে H/C, এটার মানই হচ্ছে আমাদের সেই রিডবার্গের মান বা রিডবার্গ ধ্রুবকের মান। তার মানে আমরা এই টোটালটাকে ইচ্ছা করলে লিখতে পারি রিডবার্গ ধ্রুবক অথবা RH হিসেবে, তারপর ওর সাথে আমি z² গুণ করতে পারি, থাকছে আমাদের বাকি n1² মাইনাস হচ্ছে n2²। এতটুকু জিনিস হচ্ছে বাকি থাকছে, আর এটা আমাদের কি 1/λ হিসেবে কাজ করবে। এখন আমরা যে সবসময় হাইড্রোজেন নিয়ে কাজ করি, এই জন্য হাইড্রোজেনের জন্য যেহেতু প্রোটন সংখ্যা একটাই, তাই হাইড্রোজেনের জন্য এই z² আর এক্সট্রাভাবে লেখা হয় না। বাট অ্যাকচুয়াল ফর্মুলা যদি বলতে চাও তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, যেখানে অবশ্যই প্রোটন সংখ্যার উপস্থিতি বা প্রেজেন্স থাকবে। বাট যখন আমরা বইতে দেখি বা অঙ্ক করতে চাই তখন এই z² একটাই কারণে থাকে না, সেটা হচ্ছে এটা হাইড্রোজেনের যেহেতু স্পেকট্রাম, তাই হাইড্রোজেনের জন্য অল টাইম জেডের মানটা 1 থাকে। তো এইভাবে কিন্তু আমরা RH এর মান বের করতে পারি। তাহলে আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে দিই তাহলে এতটুকু অংশই কিন্তু রিডবার্গের কনস্ট্যান্ট বা রিডবার্গের ধ্রুবক হিসেবে সহজে কাজ করতে পারে। আবার এখানে আমাদের n1 এর যে মানটা আছে, এই n1 এর মানটা সবসময় ছোট হয় এবং n2 এর মানটা সবসময় বড় হয়। কীরকম বড় হয়? n2 এর মানটা সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়াল n1 + 1 হয়। এই শর্তটা কিন্তু তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ উচ্চ শক্তি স্তরের একটা শর্ত হচ্ছে তার সংখ্যাটা বা n2 এর মানটা অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল। খেয়াল করে আমি এখানে কি লিখেছি, গ্রেটার দ্যান দিয়েছি অথবা ইকুয়াল দিয়েছি, কাজ সমান n1 + 1 এর সমান অথবা তার চেয়ে বড়। তার মানে n1 + 1 এর ছোট হতে পারবে না, হয়তো এর সমান হতে পারবে উচ্চ শক্তি স্তর অথবা তার চেয়ে বড় হতে পারবে। যদি ছোট হতো তাহলে কি হতো, যদি তোমার n2 ছোট হতো n1 এর চেয়ে, তখন কিন্তু আমাদের এই টোটাল 1/λ এর ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু আসতো। আর নেগেটিভ ভ্যালু আসলে কি হতো, সেটা কোনো কাজে লাগতো না, কেননা তোমরা জানো যে তরঙ্গ সংখ্যা কখনো নেগেটিভ ভ্যালুয়ের হতে পারে না। অথবা তুমি যদি একটু অদল বদল করো তাহলে তুমি কিন্তু ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মানও নেগেটিভ পেয়ে যেতে তখন। আর কখনোই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না বা দৈর্ঘ্য জিনিসটা বা লেন্থ জিনিসটা নেগেটিভ হতে পারে না। সেজন্য অবশ্যই এই শর্তটা মেনটেন করবে, উচ্চ শক্তি স্তর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নিম্ন শক্তি স্তর +1। তো এখন শুরুতে আমি কিন্তু বলেছি যে যখন কোনো হাইড্রোজেন পরমাণু থেকে বর্ণালী আমরা পাই, সেই বর্ণালীটা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর 6টা ভাগে ভাগ হতে পারে। তো এই 6টা ভাগ নিয়ে আমরা এখন জানবো। এদেরকে বলা হয় হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজ, সেই সিরিজটা। এবং সেক্ষেত্রে এই সিরিজটা আসলে তৈরি হয় কিভাবে, যে একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন ভিন্ন ভিন্ন কক্ষপথে থাকতে পারে। তো ভিন্ন ভিন্ন কক্ষপথ থেকে যখন ইলেকট্রন প্রথম কক্ষপথে ফেরত আসে অথবা দ্বিতীয় কক্ষপথে ফেরত আসে অথবা তৃতীয় কক্ষপথে ফেরত আসে, এভাবে প্রত্যেকটা কক্ষপথে যখন ফেরত আসবে উচ্চ কক্ষপথ থেকে, তখন তারা একটা নির্দিষ্ট বর্ণালী তৈরি করবে এবং প্রত্যেকটা বর্ণালীর আলাদা আলাদা নাম আছে। তো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে আমাদের হাইড্রোজেন বর্ণালীর সিরিজগুলোকে দেওয়া আছে। একদম শুরুতে যদি দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি n = 1 হচ্ছে কি প্রথম কক্ষপথ, এবং এই প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রনটা আসতে পারে দ্বিতীয় কক্ষপথ থেকে অথবা তৃতীয় কক্ষপথ থেকে অথবা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কিংবা ইনফিনিটি কক্ষপথ যদি থেকেও থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের ইলেকট্রনটা চলে আসতে পারে। তো যদি কখনো কোনো একটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে আসে তার উপরের কক্ষপথগুলো থেকে, তখন সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। তারপরে আমি পরের সিরিজটা দেখাচ্ছি তোমাদেরকে, যেটাকে বলা হয় বামার সিরিজ। তো এটার উচ্চারণটা কিন্তু বামার হবে, নট বালমার। ওকে, তো এই জিনিসটা কিন্তু হবে না, এটা অবশ্যই বামার হবে সিরিজ। তো বামার সিরিজটা যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ ইলেকট্রন তার শেষ মানে পজিশনটা হচ্ছে 2 বা দ্বিতীয় কক্ষপথ, এবং তারা আসছে হচ্ছে 2 এর উপরের কক্ষপথগুলো থেকে। দ্যাট মিনস 3 থেকে আসছে, 4 থেকে আসছে, 5 কিংবা 6 কিংবা ইনফিনিটি থেকে আসছে। একইভাবে পরের সিরিজটার নাম হচ্ছে প্যাসচেন সিরিজ, যেখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনটা
তৃতীয় কক্ষপথে চলে আসছে তার উপরের কক্ষপথগুলো থেকে। দ্যাট মিনস 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, 6 নম্বর, কিংবা ইনফিনিটি থেকে ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে চলে আসে। তাহলে যখন কোনো ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফেরত আসবে তখন তার নাম হবে লাইম্যান সিরিজ। দ্বিতীয় কক্ষপথে ফেরত আসলে বামার সিরিজ, তৃতীয় কক্ষপথে ফেরত আসলে প্যাস্টেন সিরিজ, চতুর্থ কক্ষপথে ফেরত আসলে ব্র্যাকেট সিরিজ, এবং পঞ্চম কক্ষপথে ফিরে আসলে এটাকে পুন্ড সিরিজ বলা হয়। পুন্ড বানানটা খেয়াল রাখো, পি এর পর একটা অ্যাপ বসেছে, এটা শুধুমাত্র অ্যাপ না, পি এর পর অ্যাপ বসা। এবং আরেকটা সিরিজ আছে যেটাকে বলা হয় হামপ্রেস সিরিজ। হামপ্রেস সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা আসলে উপরের কক্ষপথ থেকে 6 নম্বর কক্ষপথে ফিরে আসে। দ্যাট মিনস এই হচ্ছে তোমার 6 নম্বর কক্ষপথ। তো উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন যখন 6 নম্বর কক্ষপথে ফিরে আসে, উপরে বলতে আমি যে কোনো কক্ষপথ বোঝাচ্ছি, দ্যাট মিনস 7, 8, 9, 10 বা ইনফিনিটি, তখন ওই সিরিজটাকে বলা হয় হামপ্রেস সিরিজ। তো বিষয়টা কীরকম হয়, তো আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে স্পষ্ট বুঝতে পারবে এটা একটা হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের একদম কাছাকাছি অবস্থানে আছে প্রথম কক্ষপথ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয় কক্ষপথ, তারপর চতুর্থ কক্ষপথ, তারপরে পঞ্চম কক্ষপথ। তো প্রথম কক্ষপথে আমাদের দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, তারপর হচ্ছে তোমার দেখতে পাচ্ছ চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, পঞ্চম কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, বা ষষ্ঠ কক্ষপথ যদি এখানে থাকে ওখান থেকে আমাদের ইলেকট্রনটা আসতে পারে। যেখান থেকে ইলেকট্রন আসুক না কেন, তার ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্য যদি হয় প্রথম কক্ষপথ, তাহলে আমি যে বর্ণালীগুলো পাবো এই সমস্ত ইলেকট্রনগুলো থেকে, সে বর্ণালীগুলোর নাম হচ্ছে লাইম্যান সিরিজ বা লাইম্যান সিরিজের বর্ণালী। এবং যেহেতু এটা বিকিরণ বর্ণালী তৈরি করে, তাই আমরা বলতে পারি একটা এক্সাইটেড মানে হাইড্রোজেন অ্যাটম বা উত্তেজিত হাইড্রোজেন পরমাণু থেকেই কিন্তু এই ধরনের সিরিজ বা বিকিরণ পাওয়া যায়। আবার পরবর্তীতে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো দ্বিতীয় কক্ষপথটা আই থিঙ্ক ওরা দ্বিতীয় কক্ষপথটা সেভাবে আঁকেনি, তো আমি এখানে এঁকে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের ধরো দ্বিতীয় কক্ষপথটা রয়েছে, মানে আমি মোটামুটি একটা কক্ষপথ আঁকলাম যেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বোঝায়। তো আমি দেখতে পাচ্ছি তৃতীয় কক্ষপথ থেকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথ, তারপর এটা হচ্ছে আমাদের চতুর্থ কক্ষপথ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, আর উপরেরটা হচ্ছে সপ্তম। তাহলে আমরা বিভিন্ন রকম কক্ষপথ থেকে দেখলাম দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা ফিরে আসছে। তখন যে বিকিরণ বা বর্ণালীগুলো পাবো আমরা, সেগুলোকে বলা হয় বামার সিরিজের বর্ণালী। এবং বর্ণালী কীভাবে পাবো, এই যে আমরা বর্ণালী পাবো ঠিক এরকমভাবে, যখন ইলেকট্রনগুলো বের হয়ে যাবে ওই সময়টাতে আমরা বর্ণালীগুলো পেয়ে যাব। একইভাবে প্যাস্টেন সিরিজ দেখতে পাচ্ছ, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ফিরে আসে। ব্র্যাকেট সিরিজ চতুর্থ কক্ষপথে ইলেকট্রনটা ফিরে আসছে। তারপর পুন্ড সিরিজ পঞ্চম কক্ষপথে ইলেকট্রন ফিরে আসছে। আর যদি কখনো ষষ্ঠ কক্ষপথে ইলেকট্রনটা ফিরে আসে উপরের থেকে, এটা হচ্ছে ধরো উপরের কোনো একটা স্তর, আর এটা হচ্ছে আমাদের সেই ষষ্ঠ কক্ষপথ, তখন ওটাকে বলবো আমরা হামফ্রেস সিরিজ। তাহলে প্রথমবার আমি একটু তীর দিতে ভুল করেছি, যেহেতু এখানে একটা কক্ষপথ ছিল না, তো সেক্ষেত্রে এটা ছিল প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা ষষ্ঠ কক্ষপথ, এবং এটা ছিল আমাদের সপ্তম কক্ষপথ। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিরিজ বা বর্ণালীর যেই সিরিজটা আছে সেটাকে ডিফাইন করতে পারি। এবার খেয়াল করো, প্রত্যেকটা কক্ষপথের জন্য আমাদের বা প্রত্যেকটা সিরিজের জন্য কিন্তু আমাদের একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে N1 এর মানটা ফিক্সড। N1 মানে হচ্ছে কি, লোয়ার লেভেলের কক্ষপথ বা নিচু কক্ষপথ। যেমন আমি যদি বলি লাইম্যান সিরিজের জন্য N1 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে বামার সিরিজের জন্য N1 এর মান হচ্ছে 2, প্যাস্টেন সিরিজের জন্য N1 এর মান হচ্ছে 3, ব্র্যাকেট সিরিজের জন্য N1 হচ্ছে 4, এবং পুন্ড সিরিজের জন্য N1 হচ্ছে 5, হামপ্রেস সিরিজের জন্য আবার N1 হচ্ছে কি 6। তাহলে নিচের যে কক্ষপথ বা লোয়ার অরবিট যেটা, সেই মানটা ফিক্স থাকবে প্রত্যেকটা সিরিজে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কনফার্ম, যদি একই সিরিজের মধ্যে ইলেকট্রন ভিন্ন ভিন্ন কক্ষপথ থেকে এসে N1 এর মধ্যে পৌঁছায়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু আলাদা আলাদা শক্তি কাজ করবে বা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বা বলা যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করবে। তাই এখানে প্রত্যেকটা সিরিজের মধ্যে কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্য কাজ করবে না, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন শক্তি এবং ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য কাজ করবে। একই সাথে আলাদা আলাদা যে সিরিজ দেখতে পাচ্ছি, যেমন বামার সিরিজ, তারপর প্যাস্টেন সিরিজ, এদের মধ্যেও কিন্তু আলাদা আলাদা শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্য কাজ করবে। তো এখানে প্রত্যেকটা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এবং প্রত্যেকটা সিরিজের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের যেই তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো হচ্ছে আলাদা। তো বিষয়টা আসলে এরকম, আমি তোমাকে যদি একটু সহজ করে দিই, তুমি যদি এখানে শুধুমাত্র লাইম্যান সিরিজের দিকে তাকাও, খেয়াল করো
আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজে দেখতে পাচ্ছি ইলেকট্রনটা যখন 2 নম্বর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে চলে আসবে তখন এক ধরনের তরঙ্গদৈর্ঘ্য নির্গত করবে, এটা একরকম। আবার যখন 3 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে চলে আসবে তখন সে আবার আরেক ধরনের তরঙ্গদৈর্ঘ্য বা বর্ণালী বিকিরণ করবে। আবার 4 নম্বর কক্ষপথ থেকে যখন সে প্রথম কক্ষপথে ফিরে আসবে ইলেকট্রনটা তখন এটা আবার অন্য ধরনের তরঙ্গদৈর্ঘ্য বা বর্ণালী বিকিরণ করবে। তার মানে একই সিরিজের মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন শক্তির এবং ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্কযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হয়, যারা হচ্ছে কি হাইড্রোজেনের বর্ণালী। আবার তোমরা আরেকটা বিষয় জানো, সেটা হচ্ছে যদি কখনো দুইটা স্তরের বা শক্তি স্তরের দূরত্ব বেশি হয় তাহলে তাদের মধ্যে কিন্তু বেশি শক্তি নির্গত হয়, আর যদি পরপর দুইটা শক্তি স্তরের দূরত্ব কম হয় তাহলে তাদের মধ্যে কিন্তু কি বলবো যে কম শক্তি নির্গত হয়। তাহলে দেখতে পাচ্ছ যখন ইলেকট্রনটা n=2 থেকে n=1 চলে আসবে তখন আমাদের যেই বিকিরণটা হবে দ্যাট মিনস এই বিকিরণটা ওর শক্তিটা কিন্তু কম থাকবে, কেননা n1 এবং n2 খুব কাছাকাছি। তার মানে এই জিনিসটা থাকবে হচ্ছে ছোটো, দ্যাট মিনস এটা থাকবে হচ্ছে আমাদের স্মল। তারপরে আমি যদি বলি আমাদের ইলেকট্রনটা এখন n=3 থেকে n=1 ফেরত আসছে, তার মানে দ্বিতীয় এই লাইনটা, এখানে ইলেকট্রন যে শক্তিটা বিকিরণ করবে সেটা হবে একটু বড় বা বিগ, যেটা আমরা অলরেডি দেখেছি যে তুমি যত উপরে শক্তি স্তরে যাবে তত উপরে শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিচের শক্তি স্তরে নেমে আসে সে তত বেশি শক্তি বিকিরণ করবে। আবার তুমি যদি দেখো 4 নম্বর শক্তি স্তর দ্যাট মিনস n=4 থেকে যদি ইলেকট্রনটা n=1 ফেরত আসে তখন এটা আরও বিগ বা বড় শক্তি নির্গমন করবে। তার মানে এটা হচ্ছে বড় বিগ মানে হচ্ছে অনেক বড় বা বেশি শক্তি নির্গমন করবে। তাহলে এক একটা সিরিজের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা ইলেকট্রনের যে বিকিরণ তার শক্তি একই পাবো না, ভিন্ন ভিন্ন পাবো, কারণ ইলেকট্রনগুলো এখন ভিন্ন ভিন্ন কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে বা n1-এর মধ্যে ফিরে আসছে। আবার এই শক্তির সাথে কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের একটা দারুণ সম্পর্ক আছে, যেটা তোমরা জানো যে একে অপরের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস বিকিরিত বা বিকীর্ণ শক্তি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ দ্যাট মিনস ল্যামডা। তাহলে আমি বলতে পারি না যে আমাদের যেই ইলেকট্রনটা একদম ইনফিনিটি থেকে বা অনেক দূর থেকে আমাদের n=1 এই শক্তির পথে মানে কক্ষপথে চলে আসছে, তো সেই ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের শক্তিটা হবে ম্যাক্সিমাম, বাট আমাদের যে ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য সেটা হবে কি মিনিমাম। তাহলে আমাদের ঠিক এই লাইনের জন্য যে ল্যামডা পাবো সেটা পাবো আমি হচ্ছে মিনিমাম। আবার আমি যদি দেখি যে যদি 2 নম্বর কক্ষপথ থেকে আমাদের 1 নম্বর কক্ষপথে কোনো একটা ইলেকট্রন চলে আসে তখন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট বা কম শক্তি নির্গমন করে, এবং শক্তি যেখানে কম সেখানে আমরা বলবো তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা এটা ম্যাক্সিমাম থাকবে বা বেশি থাকবে। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে শক্তি সবসময় তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতে কাজ করে। এবার যেটা করবো সেটা হচ্ছে লাইম্যান, বামার, প্যাশ্চান, ব্র্যাকেট, পুন্ড এই সমস্ত সিরিজ নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো। তো একদম শুরুতে চলো আমরা দেখে ফেলি আমাদের লাইম্যান সিরিজটা দেখতে কেমন। লাইম্যান সিরিজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যদি কোনো একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে আমাদের প্রথম কক্ষপথে চলে আসে তাহলে আমরা যে সমস্ত বর্ণালী পাবো সেই বর্ণালীগুলো সমষ্টিকে বলা হয় লাইম্যান সিরিজ। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই টোটালে মানে এই টোটাল জায়গাটাতে যতগুলো তুমি বর্ণালী দেখতে পাচ্ছ, যেমন n=2 থেকে 1 আসছে, 3 থেকে 1 আসছে, 4 থেকে 1 আসছে, 5, 6, 7 এরকম করে করে n=ইনফিনিটি সংখ্যক আমাদের যে কক্ষপথ আছে সেই কক্ষপথ থেকে কিন্তু চাইলেই ইলেকট্রন প্রথম কক্ষপথে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেই বর্ণালী আমরা পাবো সেই বর্ণালীটি হচ্ছে আমাদের লাইম্যান সিরিজের বর্ণালী। এই লাইম্যান সিরিজটাকে সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে থিওডোর লাইম্যান 1906 সালে, এবং তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি লক্ষ্য করেন যে বিভিন্ন ধরনের ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে মানে বিভিন্ন কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথে আসে তখন একটা নির্দিষ্ট বর্ণালী কাজ করে। তো যাই হোক আমরা এখানে তাহলে কিছু সূত্র দেখব। সূত্রের মধ্যে আমাদের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি বর্ণালীর ক্ষেত্রে একটা সূত্র জানি। সূত্রটা কীরকম যে 1/λ, এটাকে আমরা ইচ্ছে করলে তরঙ্গ সংখ্যা বা নিউবার এটা লিখতে পারি। তো এটার মানটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী নিয়ে যেমন কাজ করছি এখন, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের শুধুমাত্র জেডের মানটা 1 থাকবে, তাই শুধু রিডবার্ড ধ্রুবকটা এখানে কাজ করবে। এবং ওর সাথে আমি কী করব 1/n1² দিব মাইনাস 1/n2² দিব। এখন কথা হচ্ছে আচ্ছা এটা আমি ঠিক মতো লিখি। তো এখন কথা হচ্ছে n1 মানে কি? n1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, আর n2 মানে কি? n2 মানে হচ্ছে যে কোনো শক্তি স্তর প্রথম শক্তি স্তর বাদে, এবং আমি বলেছিলাম n2 এর সময় n1-এর চেয়ে বড় হবে। তো এখন আমরা যদি একটু দেখি n2 এর মান যে কোনো হতে পারে, মানে যে কোনো জিনিস হতে পারে। তাই যদি হয় তাহলে যদি আমাদের n2টা 2 হয়
আমাদের লাইম্যান সিরিজের ক্ষেত্রে, তাহলে আমরা এই বর্ণালীটাকে পাবো এবং এটাকে বলা হয় ফার্স্ট লাইন বা প্রথম লাইন। লাইম্যান সিরিজের প্রথম লাইন বলা হচ্ছে কি, যদি আমাদের একদম 2 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে চলে আসে, তাহলে যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম লাইন। একইভাবে আমাদের যদি n এর মান 3 হয়, দ্যাট মিনস আমাদের তৃতীয় কক্ষপথ যদি হয়, তো তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যখন ইলেকট্রনটা আসবে সেটাকে বলা হয় সেকেন্ড লাইন। তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। আমি যদি একটু মার্ক করে দিই, এই জিনিসটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন। একইভাবে যদি n = 4 বা চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে চলে আসে, তবে আমরা যে লাইনটা পাবো, দ্যাট মিনস আমরা বর্ণালীর এই লাইনটা পাবো, এই লাইনটাকে বলবো আমরা এখন থার্ড লাইন। একইভাবে যদি n = 5 থেকে প্রথম কক্ষপথে আসে, তাহলে আমরা যে লাইনটা পাবো বর্ণালীর, এটাকে বলা হয় ফোর্থ লাইন বা 4 নম্বর লাইন। তো চতুর্থ লাইনও বলতে পারো তোমরা বাংলাতে। তা আমরা দেখতে পেলাম যে প্রত্যেকবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমভাবে লাইন কিন্তু বাড়ছে এবং প্রথম যে লাইনটা সেটাকে বলা হয় আসলে আলফা, দ্বিতীয় লাইনটাকে বলা হয় বিটা, তৃতীয় লাইনকে বলা হয় গামা, চতুর্থ লাইনকে বলা হয় ডেল্টা। এভাবে সামনের দিকে যত আগাবো ততই আমাদের এই জিনিসগুলো নাম হতে থাকবে। তো আমরা মোটামুটি প্রথম 4টা লাইনের নামই জানবো, আলফা, বিটা, গামা এবং ডেল্টা। এখন যে কোনো দুটো কক্ষপথের মাঝে কয়টা লাইন থাকে সেটার একটা হিসাব আছে। কীরকম হিসাবটা? সেটা হচ্ছে, তুমি যদি দেখো যে n = 2 এবং n = 1, এদের মাঝে একটা মাত্র লাইন আছে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আবার n = 3 এবং n = 1, এর মাঝে 2টা লাইন আছে, একটা হচ্ছে আমাদের এই লাইনটা, আরেকটা হচ্ছে আমাদের এই পাশের লাইনটা, তার মানে 2টা লাইন। আবার n = 4 এবং n = 1, এর মাঝে কয়টা লাইন আছে? 3টা লাইন আছে। দ্যাট মিনস আমরা এখানে 3টা লাইন পাচ্ছি। তাই আমি বলতে পারি যে আমি যদি কখনো n2কে বিয়োগ করি n1 থেকে, তাহলে আমি মোট লাইনের সংখ্যা পাবো বা নাম্বার অফ লাইন পাবো। তাহলে এই লাইনের সংখ্যাটা কি নির্দেশ করে? বর্ণালীর লাইনের সংখ্যা নির্দেশ করে, কয়টা লাইন আছে এই বর্ণালীতে। একইভাবে আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, ধরো আমি চাচ্ছি যে n = 5 এবং n = 1, এর মাঝে কয়টা লাইন আছে সেটা বের করার জন্য। তাহলে চলো, n = 5 মানে হচ্ছে কি 5, আর n = 1 মানে হচ্ছে কি 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা লাইন থাকার কথা। তাহলে চলো তো আমরা একটু গুণে দেখি 5 নম্বর শক্তিস্তর এবং 1 নম্বর শক্তিস্তরের মাঝে বর্ণালীর 4টা লাইন আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এটা আমাদের প্রথম লাইন, আমি বৃত্তাকার গোলা দিলাম, এটা দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন এবং চতুর্থ লাইনটা কিন্তু একদম n = 5 পর্যন্ত গিয়েছে, আর প্রথম লাইনটা কিন্তু n = 2 থেকে শুরু হয়েছে। তাই আমরা স্পষ্ট দেখতে পেলাম যে টোটাল 4টা বর্ণালীর লাইন এখানে কাজ করছে, n = 5 থেকে শুরু করে n = 1 পর্যন্ত। তার মানে শেষ কক্ষপথের সংখ্যা মাইনাস আদি কক্ষপথের সংখ্যা, বা যেই কক্ষপথে আমাদের ইলেকট্রনটা নেমে আসবে তার সংখ্যার পার্থক্যটা হচ্ছে কি আমাদের লাইন সংখ্যা। এখন যে কোনো সিরিজের জন্য এরকম অনেকগুলো লাইন একসাথে কাজ করে এবং এই একসাথে কাজ করা টোটাল লাইনগুলোকে বলা হয় এক একটা বান্ডেল বা ব্যান্ড। তো এখানে আমরা হাইড্রোজেন স্পেকট্রামের মধ্যে অনেকগুলো ব্যান্ড দেখতে পাই, সেটা হোক লাইম্যান সিরিজ বা বামার সিরিজ বা প্যাস্টেন সিরিজ বা ব্র্যাকেট সিরিজ বা পুন্ড সিরিজ। প্রত্যেকটা সিরিজের জন্য আমরা এরকম অনেকগুলো ব্যান্ড দেখতে পাবো, যার মধ্যে কি থাকবে? অনেকগুলো লাইন থাকবে এবং এই লাইনগুলো আসলে এক একটা তরঙ্গদৈর্ঘ্যের আলো বা বর্ণালী বিকিরণ করবে এবং তাদের শক্তিও হবে এক এক রকম। এখন লাইম্যান সিরিজের জন্য আমরা যে ধরনের বর্ণালীগুলো পাই এদেরকে বলা হয় আলট্রা ভায়োলেট রশ্মি বা ভিজিবল আলট্রাভায়োলেট রে বা ইউভি রে। তার মানে অতি বেগুনি রশ্মি আমরা পেয়ে থাকি যখন আমাদের লাইম্যান সিরিজের জন্য বর্ণালী কাজ করে, এবং এই ধরনের বর্ণালীগুলো কিন্তু দেখা যায় বা ভিজিবল হয়। তো এবার আমরা কিন্তু অলরেডি জেনেছিলাম যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে শক্তির একটা সম্পর্ক আছে, যেটা আমরা আগের স্লাইডে জেনেছি। শক্তির সম্পর্কটা কেমন ছিল? যে তরঙ্গদৈর্ঘ্য যদি হয় ল্যামডা এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি যদি হয় ই, তাহলে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হিসেবে থাকে তরঙ্গদৈর্ঘ্যের। তার মানে তরঙ্গদৈর্ঘ্য বাড়লে শক্তি কমবে, তরঙ্গদৈর্ঘ্য কমলে শক্তি বাড়বে। তো এখন আমি যদি একটা নর্মাল ছক দেখাই তোমাদেরকে, ছকটা হচ্ছে এরকম। ধরো তুমি এখানে লাইম্যান সিরিজ নিয়ে কাজ করতে চাও, তার মানে লাইম্যান সিরিজের জন্য অবশ্যই n1 এর মানটা কী থাকবে? ফিক্স থাকবে, যেটা হচ্ছে 1। বাট n2 এর যে মানটা সেটা কিন্তু ফিক্স থাকবে না, সেটা থাকবে কি 1-এর চেয়ে বেশি। দ্যাট মিনস 2, 3, 4, 5, 6 এরকমভাবে চলতে থাকবে। এখন আমরা যে লাইনগুলো বললাম, লাইনগুলোর জন্য এদের নামটা কেমন হবে, মানে এদের মানগুলো কেমন হবে? লাইনের জন্য আমি যদি বলি, ধরো n1 এবং n2 এর একটা সুন্দর ছক বানালাম, আর এখানে আমি বললাম কি কততম লাইন এটা। তো সেটা তোমাকে যদি আমি ছকের মাধ্যমে দেখাই, তাহলে তুমি আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। খেয়াল করো, n এর মান মানে n1 এর মান, এটা কিন্তু সবসময় প্রথম কক্ষপথ থাকবে, তাই না? এবং ইলেকট্রন কিন্তু
যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নেমে আসবে। কোত্থেকে আসতে পারে? 2 থেকে নেমে আসতে পারে, 3 থেকে নেমে আসতে পারে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে নেমে আসতে পারে। তো যখন 2 থেকে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে নেমে আসবে, দ্যাট মিনস আমি এখানে তীরটা দিলাম এদিকে, তখন আমাদের যে লাইনটা পাবো সেটা হচ্ছে প্রথম লাইন, এবং এই প্রথম লাইনটা অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে কাজ করবে। আবার 3 নম্বর কক্ষপথ থেকে যখন 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে আসবে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন হবে। 4 নম্বর থেকে যখন 1 নম্বরে নেমে আসবে, তখন সেটা তৃতীয় লাইন হবে। 5 নম্বর থেকে 1 নম্বরে যখন নেমে আসবে ইলেকট্রন, তখন সেটা চতুর্থ লাইন আসবে, মানে হবে। আর 6 থেকে যখন 1 নম্বরে নিয়ে আসবে, সেটা হবে আমাদের পঞ্চম লাইন। তো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলোর সিকোয়েন্সটা হচ্ছে এরকম, যেটা আমাদের ঠিক এই সূত্রটা ফলো করে। দ্যাট মিনস N2 - N1 করলেই কিন্তু তুমি এখানে লাইন সংখ্যাটা পেয়ে যাচ্ছ। এরপর আমরা এই লাইনগুলোর জন্য যে বর্ণালীগুলো পাবো, তাদের শক্তি যদি দেখি বা তাদের যদি তরঙ্গদৈর্ঘ্য যদি দেখি, তাহলে কেমন হবে? ধর ই হচ্ছে তাদের শক্তি এবং ল্যামডা হচ্ছে কি তাদের তরঙ্গদৈর্ঘ্য, কেননা প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু স্পেসিফিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করে। তো এখন আমরা তো জানি যে যখন অনেক উপরের থেকে বা অনেক উচ্চ শক্তিস্তর থেকে ইলেকট্রন নেমে আসে, তখন বেশি শক্তি নির্গমন করে, আর কাছাকাছি শক্তিস্তর থেকে যখন ইলেকট্রন নেমে আসে, তখন তারা কিন্তু কম শক্তি নির্গমন করে। তার মানে 2 নম্বর শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তরে যখন নেমে আসছে আমাদের ইলেকট্রনটা, তার মানে এটা শক্তিটা কি হবে? অবশ্যই কম হবে। শক্তি যদি কম হয়, তার মানে এই শক্তিটা হবে একদম মিনিমাম শক্তি বা কম শক্তি। বাট শক্তি যদি কম হয়, আমাদের তরঙ্গদৈর্ঘ্য ম্যাক্সিমাম হবে, তার মানে তরঙ্গদৈর্ঘ্য এই জায়গাটাতে হবে কি? ম্যাক্সিমাম। আবার আমি যদি অপোজিটভাবে দেখি, এখন আমরা যদি সর্বনিম্ন স্তরে যাই, দ্যাট মিনস পঞ্চম লাইনটার দিকে যদি তাকাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন চলে আসছে। তার মানে এখানে কিন্তু শক্তির প্রবাহটা বেশি হবে, তার মানে আমাদের শক্তি হবে কত? ম্যাক্সিমাম। বাট তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে সেটা হবে আমাদের একদম মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য। বাট এখন আমরা চাচ্ছি যে পঞ্চম শক্তিস্তরটা তোমাদেরকে না দেখাতে, কেননা ইলেকট্রন কিন্তু যে কোনো শক্তিস্তর থেকে ফিরে আসতে পারে, তাই না? তো আমি ধরলাম ইলেকট্রনটা এখন ইনফিনিটি কোনো শক্তিস্তর থেকে ফিরে আসছে 1 নম্বর শক্তিস্তরে। তখন কি হবে? আমি একটু ব্ল্যাক কালারে দেখাই তোমাদেরকে। ধরো ইনফিনিটি শক্তিস্তর থেকে ইলেকট্রনটা এখন ফিরে আসলো 1 নম্বর শক্তিস্তরে। তখন আমাদের লাইন কয়টা হবে? এটা খুব ইন্টারেস্টিং পার্ট। আমাদের লাইন তখন কয়টা হবে? আমি একটু তোমাকে দেখাই। লাইনটা হবে কি? খেয়াল করো, যখন আমাদের N2 ছিল 2, লাইন ছিল ফার্স্ট। যখন আমাদের N2 ছিল 3, লাইন ছিল সেকেন্ড। যখন আমাদের N2 ছিল 4, লাইন ছিল কিন্তু থার্ড। তাহলে আমি বলতে পারি না, আমাদের যখন N2 বা উচ্চ শক্তিস্তরটা ইনফিনিটি হবে, তখন আমরা লাইন পাবো ইনফিনিটি -1, বা ইনফিনিটি থেকে শুরু করে 1 কমে যেই আমরা লাইন পাবো, তত সংখ্যক আমরা লাইন পাবো বা রেখা পাবো। এই অবস্থাটাতে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম শক্তি এখানেই পাবো এবং একদম মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য আমরা এই সময়টাতে পাবো বা এই জায়গাটাতে পাবো। তাহলে আমরা এই ফর্মুলাটা খুব সহজে ইউজ করতে পারি। দ্যাট মিনস N2 - N1 = আমাদের লাইন সংখ্যা। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো এই ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করতে পারবো না। কেন? কারণ যে সময়টাতে আমাদের N1 এর মানটা চেঞ্জ হবে, দ্যাট মিনস তুমি ধরে নাও আমার তরঙ্গটা, বা বলা যায় তরঙ্গটা না, এখানে হচ্ছে ইলেকট্রনটা ধরো 6 থেকে 3-তে নামলো। আবার ধরা যাক ইলেকট্রনটা 6 থেকে 2 নম্বর কক্ষপথে নামলো, অথবা ধরা যাক ইলেকট্রনটা হচ্ছে 6 থেকে 4 নম্বর কক্ষপথে গেল। ওই সময়টাতে আমরা কয়টা বর্ণালী বা রেখা পাবো, সেটা কিন্তু আমরা N2 - N1 দিয়ে কখনোই বের করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা সূত্র জানা লাগবে, সেটা আমি তোমাদেরকে একটু পরে জানিয়ে দেবো, এখন জানাবো না। কেননা লাইম্যান সিরিজের জন্য আমাদের এই সূত্রটাই হচ্ছে পারফেক্ট। তো এটা ইউজ করে তোমরা লাইন সংখ্যা বের করতে পারো, যদি তোমাদের কক্ষপথ সংখ্যা জানা থাকে। তারপর আমরা যেটা দেখবো, পরের সিরিজটা দেখি, সেটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজে খেয়াল করে দেখতে পাচ্ছ, তোমার N এর যে মানটা, দ্যাট মিনস N1 এর যে মানটা, সেটা কিন্তু 2 হয়, এবং N2 এর যে মানটা সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এভাবে করতে করতে আমাদের একদম ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মানে আমরা বলতে পারি বামার সিরিজের জন্য আমাদের দুটো জিনিস ফিক্সড, একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে কি N1 এর মানটা অবশ্যই 2 হবে। বাট N2 এর যে মানটা, সেই মানটা আমাদের 2 এর চেয়ে বেশি হবে, দ্যাট মিনস 3, 4, 5 এরকম করতে করতে আমাদের ইনফিনিটি কোনো একটা মান হবে। তো এক্ষেত্রে আমাদের সূত্রটা আগের মতোই। দ্যাট মিনস আমরা ইকুয়েশন যেটা দেখব, সেটা হচ্ছে তুমি যদি এখানে তরঙ্গ সংখ্যা বের করতে চাও, বা নিউ বার যদি বের করতে চাও, অথবা 1/, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি এভাবে বের করতে চাও, তাহলে তার মান হবে কত? রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n1² মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার, যেখানে আমি N1 এবং N2 এর মানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এখানেও কিন্তু ঠিক আগের মতো, দ্যাট মিনস লাইম্যান সিরিজের মধ্যেই কিন্তু অনেকগুলো লাইন বা বান্ডেল পাওয়া যায়, বা বলা যায় ব্যান্ড পাওয়া যায়। এই টোটালটাকে আমরা বলতে পারি ব্যান্ড।
তবে তাই যদি হয় তাহলে আমাদের এখানেও কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম অনেকগুলো লাইন আছে। কীরকম লাইন আছে, যেমন এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, যখন আমাদের ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে নামবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, যখন ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নামবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর লাইন, দ্যাট মিনস তৃতীয় লাইন, যখন ইলেকট্রনটা 5 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে নামবে। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর লাইন, আর এটা হচ্ছে আমাদের কত 5 নম্বর লাইন। তাহলে এই যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা সিরিজের মধ্যে কাজ করবে। এখন এই যে 1985 সালে বিজ্ঞানী বামার এই বামার সিরিজটা তৈরি করেছেন, এই বামার সিরিজের আবার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, বামার সিরিজের কয়েকটা লাইন ভিজিবল বা দৃশ্যমান, অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান হয়। বাকি আলোগুলো বা বাকি লাইনগুলো কিন্তু দৃশ্যমান হয় না। অর্থাৎ আমাদের কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বইতে দেখা থাকে যে বামার সিরিজের সম্পূর্ণ যেই তরঙ্গদৈর্ঘ্যটা সেটা হচ্ছে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোর মতো। আসলে কথাটা সম্পূর্ণ সঠিক না, কেননা বামার সিরিজ সম্পূর্ণটা কখনোই আমরা চোখে দেখতে পাই না। এই সিরিজের মাত্র কয়েকটা লাইন আমরা চোখে দেখতে পাই। তো কী কী লাইন চোখে দেখতে পাই? যেমন আমি যদি বলি, প্রথম লাইন আমরা চোখে দেখতে পাই, দ্যাট মিনস যখন ইলেকট্রনটা n=3 থেকে n=2 এই কক্ষপথে আসবে, তখন আমরা প্রথম বামার লাইন পাবো, এটা আমরা দেখতে পাই। আবার n=4 থেকে যখন n=2তে আসবে, তখন আমরা দ্বিতীয় বামার লাইন দেখতে পাবো, এটা আমরা চোখে দেখতে পাই বা এটা হচ্ছে আমাদের ভিজিবল। তার মানে এটা তো আমাদের মনে রাখতে হবে, যতই বইতে দেওয়া থাকুক না কেন, বামার সিরিজটা দৃশ্যমান বা চোখে দেখা যায়, বাস্তবার্থে সবগুলো রেখা কিন্তু চোখে দেখা যায় না। ঠিক আছে, এই জিনিসটা তো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা বামার সিরিজের জন্য একটা দারুণ ফর্মুলা শিখব। এটা আসলে শুধু বামার সিরিজের জন্যই না, লাইম্যান বাদে যে কোনো সিরিজের জন্য এই ফর্মুলাটা কাজ করে। দ্যাট মিনস উচ্চতর কোনো একটা শক্তিস্তর থেকে যখন ইলেকট্রন নিম্নতর কোনো শক্তিস্তরে যায়, তখন বিকিরিত বর্ণালীর যে মোট রেখার সংখ্যা সেটা নির্ধারণ করার একটা কি বলবো, বাস্তব সমীকরণ দেখব বা আইডিয়াল একটা ইকুয়েশন দেখব, যেটা দিয়ে তুমি যে কোনো সিরিজের জন্য লাইনগুলোকে বের করতে পারো। তো তাই যদি তুমি বের করতে চাও, তাহলে আমরা লাইন নাম্বার দিতে পারি বা লাইন সংখ্যা দিতে পারি। এই লাইন সংখ্যাটা হবে, যদি তুমি চাও যে কোনো উচ্চ শক্তিস্তর থেকে যে কোনো সংখ্যক নিম্ন শক্তিস্তর ইলেকট্রন নামুক না কেন, কয়টা লাইন থাকবে তার মাঝে, সেটা বের করতে যাচ্ছি এখন। তো এটা বের করার সূত্র হচ্ছে n2 হচ্ছে n1। এটার সাথে আমি গুণ করবো কাকে, n2 n1 প্লাস হচ্ছে 1কে, এবং এর টোটালটাকে আমি ভাগ করবো হচ্ছে 2 দিয়ে। তো এটা আমাদের কি বোঝায়, আমি যদি একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে ইলেকট্রন আছে, ভালো কথা, সেই ইলেকট্রনটা ধরো তোমার 3 নম্বর শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তরে নামলো, দ্যাট মিনস এই কেসটা। তাহলে আমরা এখানে টোটাল কয়টা রেখা পাবো? তো আমি এখানে ছবির থেকে দেখতে পাচ্ছি, আমি যদি এগুলো সব মুছে দিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ 3 নম্বর কক্ষপথ থেকে শুরু করে 2 নম্বর কক্ষপথের মাঝে কিন্তু একটা মাত্র রেখা আছে। এই একটা মাত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গের রেখা পাবো, তাই না? তো আমাদের টার্গেট এখন দেখি এটা 1 হয় কিনা। তাহলে আমি যদি সূত্রটা বসাই, তাহলে আমাদের পাবো হচ্ছে n2 হচ্ছে 3, n1 হচ্ছে 2, তারপর এখানে n2 হচ্ছে 3 মাইনাস n1 হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, এবং এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে, 2 দিয়ে। তাহলে দেখো 3 থেকে 2 কাটা গেলে হয় 1, আর এই পাশে থাকছে হচ্ছে আমাদের 3 থেকে 2 কাটা দিলে 1, 1 1 2, 2 2 ভাগ করলে হবে 1। তার মানে টোটালটার মান হবে কি 1। তাহলে এক্সাক্ট এটা আমাদের ফুলফিল করেছে যে 3 নম্বর শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তরে ইলেকট্রন নেমে গেলে কেবলমাত্র একটা রেখা বা একটা বর্ণালী রেখা আমরা পাবো। আর এখানেও আমরা যে রেখাগুলো পাচ্ছি, দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছি এটা প্রথম রেখা ছিল, এটা দ্বিতীয় রেখা, এটা তৃতীয় রেখা, এটা চতুর্থ রেখা। তো এদেরকে আসলে ওই পর্যায়ক্রমিক নামে দেখা হয়। দ্যাট মিনস আমরা আগের লাইম্যান সিরিজে দেখেছিলাম, প্রথম রেখাকে বলা হয় আলফা রেখা, দ্বিতীয় রেখাকে বলা হয় বিটা রেখা, তৃতীয় রেখাকে বলা হয় গামা রেখা, চতুর্থ রেখাকে বলা হয় ডেল্টা রেখা। এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি এদের আলাদা আবার নাম দেওয়া হয়। সেটা হচ্ছে প্রথম রেখাকে এইচ আলফা দেওয়া হয়, দ্বিতীয় রেখাকে এইচ বিটা দেওয়া হয়, তৃতীয় রেখার নামকে এইচ গামা বলা হয়, আর চতুর্থ রেখাকে এইচ ডেল্টা বলা হয়। তো এগুলো কিন্তু করা যায় বা এগুলো কিন্তু হয়ে আসছে। তো বামার সিরিজ যদি কমপ্লিট হয়, তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসচেন সিরিজ। এবং প্যাসচেন সিরিজটা 1908 সালে বিজ্ঞানী প্যাসচেন এটি আবিষ্কার করেন। এবং প্যাসচেন সিরিজটা হচ্ছে কি, আমাদের দুইটা জিনিস ফিক্সড, একটা হচ্ছে n এর মান 3 ফিক্সড, দ্যাট মিনস এটা n1, বা সবচেয়ে নিচু কক্ষপথ হচ্ছে n1, এটা ফিক্সড 3, এবং উপরের কক্ষপথের যে মান সেগুলো হতে পারে n2 = 3 এর বেশি, বা 3 এর বেশি থেকে ইনফিনিটি, দ্যাট মিনস 4 5 6 এরকম করতে করতে ইনফিনিটি হতে পারে। এই দুটো জিনিস তোমাকে ফিক্সড করতে হবে প্যাসচেন সিরিজের জন্য। আর এখানে প্যাসচেন সিরিজের জন্য হাইড্রোজেন পরমাণু নিয়ে যেহেতু কাজ করছি, ফর্মুলাটা একই হবে। তুমি যদি নিউ নট
মানে নিউ বার যদি বের করতে চাও তরঙ্গ সংখ্যা, তা হবে 1/λ, এবং এটার মানে হবে কি রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার, সেম জিনিস হবে। আর আরেকবার বলছি, এটা কিন্তু এক্সাক্ট ফর্মুলা না, কারণ এখানে RHS এর সাথে একটা এক্সট্রা জেড গুণ আকারে থাকে, তার মানে এখানে আসলে থাকে হচ্ছে জেড ইন্টু RH। জেড তো আসলে থাকে না, জেড স্কোয়ার থাকে, জেড থাকবে না। আর যেহেতু হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে একটা, ফর হাইড্রোজেন জেড হচ্ছে কত হয়, 1 হয়, সেজন্য আমরা কোনো বইতে এই জেডটাকে প্রায় দেখতে পাই না। বইগুলোতে করে কি সরাসরি উপরে ফর্মুলাটা দিয়ে দেয়, বাট জেডের মানটা দেয় না। বাট তুমি মনে রাখবে এখানে অবশ্যই প্রোটন সংখ্যার বর্গ বসবে, আর হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা যেহেতু 1, তাই এখানে বইতে ওই জেডের মানটা 1 হিসেবে দেয় না। তো এখানে আমরা অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, যেমন প্রথম লাইন হচ্ছে এটা, দ্বিতীয় লাইন হচ্ছে এটা, তারপরে তৃতীয় লাইন হচ্ছে এটা, চতুর্থ লাইন হচ্ছে এটা। তাহলে লাইনগুলো এখানে কীভাবে কাজ করবে যদি আমি বলি, আমাদের N2 থেকে N1-এ যাওয়ার ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি N2 থেকে N1-এর ক্ষেত্রে N1 হচ্ছে ফিক্সড, 3 3 3 অনেকগুলো 3 থাকবে, কিন্তু N2 কি ফিক্সড না, তারা 4 থেকে 3 হতে পারে, 5 থেকে 3 হতে পারে, 6 থেকে 3 হতে পারে। যেভাবেই হোক না কেন আমাদের সব ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি প্রথম অংশটা হচ্ছে কি প্রথম লাইন। দ্যাট মিনস যখন 4 থেকে 3-এ নামবে বা একটা কক্ষপথ উপরে থেকে যখন ইলেকট্রন ওই কক্ষপথে যাবে, সেটা হবে আমাদের ফার্স্ট লাইন বা প্রথম লাইন। তারপর এটা হবে আমাদের এক্সাক্ট সেকেন্ড লাইন, তারপর এটা হবে আমাদের এক্সাক্ট থার্ড লাইন। তো কেন আমি বারবার লাইনের কথা বলছি, কারণ এই টাইপের অনেকগুলো ম্যাথ দিতে পারে, যে বলতে পারে বার্মা সিরিজ বা প্যাস্টেন সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ সংখ্যা, বা আমি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিতে পারে। তো তখন আমাদের বুঝতে হবে আসলে দ্বিতীয় লাইন বলতে কী বোঝায় বা তৃতীয় লাইন বলতে কী বোঝায়। আর বাংলাতে তো লাইন দেবে না, দিবে হচ্ছে বর্ণালী রেখা। তার মানে বললো যে প্যাস্টেন সিরিজের তৃতীয় বর্ণালী রেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো এই সমস্ত জিনিস তোমাকে জানতে হবে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্যাস্টেনের পর দেখবো হচ্ছে ব্র্যাকেট সিরিজ, এবং ব্র্যাকেট সিরিজটাতে আমাদের আরও দুটো জিনিস ফিক্সড। একটা হচ্ছে আমি যদি বলি N1-এর মান সেটা হচ্ছে 4-এ ফিক্সড, আর N2-এর যে মানটা সেটা হচ্ছে 4-এর বেশি, দ্যাট মিনস 5 6 7 8 করতে করতে ইনফিনিটি পর্যন্ত হবে। তো এই দুটো জিনিস আমাদের ব্র্যাকেট সিরিজে ফিক্স থাকবে। এখানেও সেম কাহিনী, এখানে এটাকে বলা হয় প্রথম লাইন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, এটা হচ্ছে আমাদের তৃতীয় লাইন। তার মানে আমরা যদি বলি 4 থেকে শুরু করে 5-এ যদি যায় কোনো একটা ইলেকট্রন, মানে সরি এখানে 5 থেকে তো 4-এ যাবে, 4 থেকে 5-এ না, মানে 5 থেকে যদি 4-এ নামে সেটা হচ্ছে প্রথম লাইন দেখাবে বা বর্ণালীর প্রথম রেখা দেখাবে, 6 থেকে 4-এ নামলে দ্বিতীয় রেখা দেখাবে, 7 থেকে 4-এ নামলে আমাদের তৃতীয় বর্ণালীর রেখা দেখাবে। তো এইভাবে আসলে বেসিক্যালি জিনিসটা কাজ করে, মানে সবগুলো সিরিজ মোটামুটি একই রকম, জাস্ট এখানে N1 এবং N2 এর মানটাই কেবল চেঞ্জ হতে থাকে। আর ব্র্যাকেট সিরিজের আবিষ্কারের নাম হয়তো বলেছি যে 1922 সালে বিজ্ঞানী ব্র্যাকেট এটা তৈরি করেন, মানে আবিষ্কার করেন। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ফোন্ড সিরিজ। ফোন্ড সিরিজের বিশেষত্ব কি, এটা ব্র্যাকেট সিরিজের পরের ধাপটা। দ্যাট মিনস আমরা ব্র্যাকেট সিরিজে কিন্তু N1-এর মান দেখেছিলাম কত 4, বাট ফোন্ড সিরিজে যেটা হয় সেটা হচ্ছে তার ধাপটা এক ধাপ বাড়ায়, এবং এটা খুব সম্ভবত 1924 সালের দিকে বিজ্ঞানী হারমান ফোন্ড এটি তৈরি করেন বা এই সিরিজটি তৈরি করেন বা আবিষ্কার করেন। তো ফোন্ড সিরিজের জন্য আমাদের N1-এর যে মানটা থাকবে এটা অল টাইম ফিক্স থাকবে হচ্ছে 5-এ, বাট N2-এর যে মানগুলো থাকবে সেটা হচ্ছে 5-এর বেশি থাকবে, 6 7 8 করতে করতে এরকম ইনফিনিটি পর্যন্ত হবে। তো এই ক্ষেত্রে আমরা আবারও সেম কনসেপ্টটা দেখবো, দ্যাট মিনস এখানেও প্রথম লাইন দ্বিতীয় লাইন আছে, দ্যাট মিনস N1 এবং N2-এর কথা যদি বলি, N1 সবসময় 5-এ ফিক্স থাকবে। আমি 4টা জাস্ট দেখাই, 4টা লাইন ধরে 4টা। N2 যদি 6 হয়, 7 হয়, 8 হয়, 9 হয়, তাহলে 6 থেকে 5-এ নামলে যে লাইনটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন বা প্রথম লাইন। 7 থেকে যদি আমি 5-এ নামি, যে লাইনটা পাবো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। 8 থেকে 5-এ নামলে আমরা পাবো থার্ড লাইন, এবং 9 থেকে 5-এ নামলে আমরা পাবো ফোর্থ লাইন বা চতুর্থ রেখা। তো এই যে চতুর্থ রেখা বা চতুর্থ বর্ণালী রেখা, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আর আরেকটা জিনিস ভালোভাবে জানতে হবে, ইংলিশে ফোনকে কিন্তু নর্মাল বানানে লেখা হয় না। ইংলিশে ফোনকে লেখা হয় প্রথমে পি দিতে হয়, তারপরে FUND দিতে হয়। তো মাঝে মাঝে কিন্তু তোমাকে অ্যাডমিশন টেস্টে এরকম ঝামেলায় ফেলে দিতে পারে, পুন সিরিজের নামটা কিন্তু এভাবে দিতে পারে, অর্থাৎ অপশনে দিয়ে দিল FUND অথবা অপশনে দিয়ে দিল PUND। তখন তুমি মনে করবা হ্যাঁ এটাই হয়তো পুন্ড, কিন্তু তা না, এই দুইটা বানানি কি একদম রং বা ভুল। তো তবে তাই হোক, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে হামফ্রেজ সিরিজ। তো হামফ্রেজ সিরিজের জন্য যেটা ঘটে সেটা হচ্ছে একই জিনিস, দ্যাট মিনস N1-এর মান
কত থাকবে 6 থাকবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে পূর্ণ সিরিজে N1 এর মান ছিল হচ্ছে 5, এখন এখানে N1 এর মান হচ্ছে কত 6, আর N2 যেটা সেটা হচ্ছে 7 হবে, 8 হবে, 9 হবে, এরকম করতে করতে ইনফিনিটি হবে। তো এখানে আবার একই কাহিনী কাজ করে, সেটা হচ্ছে যদি আমাদের ইলেকট্রনটা সপ্তম শক্তিস্তর থেকে ষষ্ঠ শক্তিস্তরে যায় তাহলে আমরা ফার্স্ট লাইন বা প্রথম লাইন পাবো বা প্রথম বর্ণালী রেখা পাবো। 8 থেকে যদি 6 যায় তাহলে দ্বিতীয় বর্ণালী রেখা পাবো। 9 থেকে যদি 6 যায় তাহলে আমরা তৃতীয় বর্ণালীর রেখা পাবো। তো এই যে আমরা বিভিন্ন লাইন দেখতে পাচ্ছি এটা আসলে সব ক্ষেত্রে কিন্তু সেম, বা প্রত্যেকটা কি বলবো যে সিরিজের ক্ষেত্রে সেম। এবং হামপ্রেস সিরিজের জন্য তোমরা সেম সূত্রটা ইউজ করতে পারো। দ্যাট মিনস তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রিডবার্গের ধ্রুবক ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। আর যেহেতু হাইড্রোজেনের জন্য জেডের মানটা 1, তাই কোনো কোনো বইতে তুমি দেখবে জেড স্কোয়ারটা দিবে না। তো সেই জায়গাটাতে আমাদের আগের মতোই n1 স্কোয়ার থাকবে মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার থাকবে। তো এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকটা সিরিজের জন্যই অ্যাপ্লিকেবল। তারপর তোমাদেরকে এই সবগুলোর একটা সামারি দেখাই, খেয়াল করে দেখো। এখানে আমাদের সিরিজগুলোর নাম দেওয়া আছে, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, পুন্ড। হামপ্রেসটা দেওয়া হয়নি, অর্থাৎ এখানে এটা একটু মিস পড়ে গেছে। যাই হোক, তো তোমরা N1 দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য। যেমন লাইম্যানের জন্য আমি দেখতে পাচ্ছি N1 এর মান কত, N1 এর মান হচ্ছে আমাদের 1। তারপর বামারের জন্য N1 হচ্ছে 2, প্যাশ্চেন 3, ব্র্যাকেটের জন্য 4, পুন্ডের জন্য 5। N2 এর মানটা কত, N1 এর চেয়ে এক বেশি করে ইনফিনিটি পর্যন্ত, যেমন 2, 3, 4, 5, 6, 7 করতে করতে ইনফিনিটি। বামারের জন্য কিন্তু এখানে 3 থেকে শুরু করে ইনফিনিটি, প্যাশ্চেনের জন্য 4 থেকে শুরু করে ইনফিনিটি, ব্র্যাকেটের জন্য 5 থেকে শুরু করে ইনফিনিটি, পুন্ডের জন্য 6 থেকে শুরু করে ইনফিনিটি। এবার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, আমাদের এই জায়গাটাতে কিন্তু কিছু দারুণ জিনিস আছে। সেটা হচ্ছে এদের স্পেকট্রাল রিজিয়ন, বা বলা যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্কেলের মধ্যে তারা কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য দখল করে রেখেছে। যেমন লাইম্যান সিরিজটা শুধুমাত্র আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি দখল করে রেখেছে। বামার সিরিজটা কিন্তু দৃশ্যমান আলো বা ভিজিবল তরঙ্গদৈর্ঘ্য দখল করে রেখেছে। এখন এখানে কথা আছে, আমি একটু বলি, তোমাদেরকে অলরেডি বলেছি বামার সিরিজের সবগুলো রেখা কিন্তু ভিজিবল না, বা সবগুলো বর্ণালী রেখা আমাদের দৃশ্যমান হয় না বা চোখে দেখা যায় না। জাস্ট কিছু কিছু বা সাম বর্ণালী ভিজিবল হয়। তো এই জিনিসটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা দিয়ে রাখলাম। তোমাদের বইয়ের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি এটা আসলে ভিজিবল হিসেবে বলে, বাট আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো বইতে দেখেছি এই জিনিসটা আসলে ভিজিবল সবগুলো না, কয়েকটা। তারপরে প্যাশ্চেন সিরিজ যেটা, সেটা হচ্ছে নেয়ার ইনফ্রারেড। নেয়ার ইনফ্রারেড মানে হচ্ছে কি নিকট অবলোহিত, তার মানে অবলোহিত রশ্মির খুব কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের যে রশ্মিগুলো আছে সেগুলোর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গ বা তরঙ্গদৈর্ঘ্য, ওই তরঙ্গদৈর্ঘ্য দেখায় আমাদের প্যাশ্চেন সিরিজের থেকে যে বর্ণালী পাওয়া যায় সেই বর্ণালীটা। তারপর হচ্ছে ব্র্যাকেট সিরিজের জন্য আমরা ইনফ্রারেড বলে দিতে পারি। ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত, এবং অবলোহিত এই তরঙ্গদৈর্ঘ্যের যেই পরিমাণটা আছে সেই পরিমাণটা দেখাতে পারে আমাদের ব্র্যাকেট সিরিজ থেকে বের হওয়া বর্ণালীটা। এবং অবলোহিত রশ্মির একটা ভালো উদাহরণ হচ্ছে কি, আমাদের অপটিক্যাল ফাইবার যখন আমরা ইউজ করি তার মধ্যে দিয়ে কিন্তু অবলোহিত রশ্মির মাধ্যমে, আলোর মাধ্যমে অনেক দূর থেকে তথ্য আসতে পারে বা তথ্য যাতায়াত করতে পারে। আমরা যে ইন্টারনেট ইউজ করছি সেই ইন্টারনেটটা কিন্তু অপটিক্যাল ফাইবারের উপর ভিত্তি করে স্থাপন করা। তো অপটিক্যাল ফাইবারের ভিতরে এরকম অদৃশ্য যে আলোটা আছে, দ্যাট মিনস ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, এটা দিয়ে কাজ করানো হয়। পূর্ণ সিরিজের জন্য আমরা যেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাবো তার তরঙ্গটা হচ্ছে ফার ইনফ্রারেড সমান। ফার ইনফ্রারেড মানে হচ্ছে কি অতি অবলোহিত, এই জিনিসটা মনে রাখতে হবে। এবার আমরা ইম্পর্টেন্ট সম্পর্কটা দেখি। এখানে তোমরা ওয়েভ নাম্বারের যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, সেখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের নিউ বার। তো নিউ বারের মান হচ্ছে কি রিডবার ধ্রুবক, দ্যাট মিনস এটাকে RH বলা যায় অথবা আরও লেখা যায়। তো সেক্ষেত্রে N1 এর মানটা কিন্তু ফিক্সড, যেটা 1 ফর লাইম্যান সিরিজ। N2 এর মান কিন্তু ফিক্সড না, এটা N এর চেয়ে বেশি, যা খুশি হতে পারে, মানে N1 এর চেয়ে বেশি। ব্র্যাকেট মানে বামার সিরিজের জন্য N1 হচ্ছে 2, এটা ফিক্সড। প্যাশ্চেন সিরিজের জন্য N1 3, এটা ফিক্সড। তারপর ব্র্যাকেট সিরিজের জন্য N1 হচ্ছে 4, এটা ফিক্সড। এবং পূর্ণ সিরিজের জন্য N1 হচ্ছে কি 5, এটাও কি ফিক্সড। কিন্তু N2 এর মান ফিক্সড না, এটা সবসময় আমাদের বড় হয় N1 এর চেয়ে। এবার তোমাদেরকে আর একটা ছোট্ট কনসেপ্ট দেখাই নতুন একটা স্লাইডে। সেটা হচ্ছে কনসেপ্টটা অনেকটা এরকম যে তোমরা তো দেখেছো অলরেডি, যদি আমাদের এখানে একটু দেখায় তোমাদের, তোমরা দেখেছো যে আমাদের N2 থেকে যাত্রা করে N1 এর দিকে ইলেকট্রনটা নেমে আসে, এবং এই নেমে আসার সময় অবশ্যই সে কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে বা কিছু স্পেকট্রাম দেখায় সে, যেটাকে আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম বলে থাকি। এখন এই হাইড্রোজেনের স্পেকট্রামের ক্ষেত্রে
N2 এর মানটা যদি অনেক বড় হয় আর N1 এর মানটা যা খুশি হোক না কেন, তাহলে কিন্তু আমি বলতে পারি অনেক শক্তি আমাদের এখানে বিকিরণ হবে। দ্যাট মিনস অনেক উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসবে কোনো একটা ইলেকট্রন, তখন আমাদের এনার্জি বা ই এটা ম্যাক্সিমাম হবে, যেটা তোমরা অলরেডি জানো। আবার ই যদি আমাদের ম্যাক্সিমাম হয়, তাহলে তোমরা এটাও জানো আমাদের ল্যামডা যেটা আছে তাকে অবশ্যই মিনিমাম হতে হবে বা তরঙ্গদৈর্ঘ্যকে মিনিমাম হতে হবে। তাহলে বিষয়টা এরকম না যে N2 এবং N1 এর পার্থক্য যত বেশি, আমাদের এনার্জি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বিকিরণটা আছে সেই বিকিরণের শক্তিও তত বেশি হবে। তাহলে আমি বলতে পারি N2 থেকে N1 এটা আসলে কার প্রপোর্শনাল? অবশ্যই আমাদের শক্তি বা রেডিয়েশন বা বলা যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বিকিরণটা আছে তার প্রপোর্শনাল বা সমানুপাতিক। আমি এই পার্থক্যটা যত বাড়াবো, দ্যাট মিনস দুইটা কক্ষপথের মধ্যকার পার্থক্য সংখ্যা যত বাড়াবো, আমার যে শক্তিটা আছে হাইড্রোজেন বর্ণালীর ওই শক্তিটাও কি তত বেশি হবে। বাট এই টোটাল জিনিসটা আসলে ব্যস্তানুপাতিক হবে কার? ল্যামডার। আবার এই বর্ণালীর কিন্তু একটা কম্পাঙ্ক থাকে যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে এটা আবার নিউয়ের সমানুপাতিক হবে। তাহলে এই সম্পর্কটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি N2 - N1 এটা যদি আমাদের সর্বনিম্ন হয়, দ্যাট মিনস মিনিমাম হয়, তাহলে এই মিনিমামের জন্য আমরা ল্যামডার মান পাবো কত? ম্যাক্সিমাম। এবং এক্ষেত্রে আমরা নিউ যেটা বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা পাবো আমি মিনিমাম বা সবচেয়ে কম। এখন আমি যদি বলি N2 - N1 এর মিনিমাম মানটা আসলে কত, এটা তোমরা সবাই জানো মিনিমাম মান কেবল 1 হয়। তার মানে N2 থেকে N1 এটার পার্থক্য মিনিমাম 1 হয়। তাহলে N2 থেকে N1 মিনিমাম হলে বা 1 হলে আমরা তখন সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য পাবো বা ল্যামডাকে ম্যাক্সিমাম হিসেবে পাবো। বাট সেক্ষেত্রে আমরা শক্তিটাও যেমন মিনিমাম পাবো, তেমনই কম্পাঙ্কটাকেও মিনিমাম পাবো। এখন এখানে N2 - N1 এর মান যে কোনো কিছু হতে পারে। দ্যাট মিনস তুমি ইচ্ছা করলে 3 - 2 করতে পারো, ইচ্ছা করলে 4 - 3 করতে পারো, ইচ্ছা করলে 6 - 5 করতে পারো। তো এরকম যে কোনো মান থাকুক না কেন, ওদের পার্থক্য যদি 1 হয়, তবে আমরা কেবল মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য পাবো। মিনিমাম না, এখানে আসলে ম্যাক্সিমাম পাবো, রাইট? আমরা এখানে ম্যাক্সিমাম পাবো। তো তাই যদি হয় তাহলে আমরা উল্টাভাবেও বলতে পারি বিষয়টা, যদি আমাদের N1 এবং N2 এর মান অনেক বেশি হয়, দ্যাট মিনস N2 - N1 এর মানটা যদি অনেক বেশি হয় বা ম্যাক্সিমাম হয়, সেটা কিন্তু আমাদেরকে মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য দিবে। কিন্তু আমাদের এখানে যেই কম্পাঙ্কটা আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, সেই কম্পাঙ্কটা আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম, বা বর্ণালীর যে তরঙ্গটা আছে সেটা পাবো আমরা ম্যাক্সিমাম ভ্যালুর। আর মনে করে দেখো N2 - N1 ম্যাক্সিমাম মানে কত? প্রায় ইনফিনিটি, কারণ এর চেয়ে কিন্তু কম মানার পসিবল না। তাহলে যখন আমাদের দুটো কক্ষপথের যে সংখ্যা তার পার্থক্যটা যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা সেই সময়টাতে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বা বলা যায় সবচেয়ে মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য পাবো, এবং এই তরঙ্গদৈর্ঘ্যটা প্রায় শূন্যের কাছাকাছি হবে। তাহলে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, আমরা যখন একদম মিনিমাম লেভেলের তরঙ্গদৈর্ঘ্য পাচ্ছি, এর একটাই কারণ আমাদের ইনফিনিটি, মানে কি বলবো, হচ্ছে ইনফিনিটি কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ বা বলা যায় দ্বিতীয় কক্ষপথ বা N1 কক্ষপথে আসছে। তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে। আর সেক্ষেত্রে আমরা যে কম্পাঙ্কটা পাবো সেটা আমরা ম্যাক্সিমাম কম্পাঙ্ক পাবো, এবং এই ম্যাক্সিমাম কম্পাঙ্কটাও প্রায় ইনফিনিটির কাছাকাছি হবে। তাহলে এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কোনটার সাথে কোনটার সম্পর্ক। এখন তোমাদেরকে একটা ব্র্যান্ড নিউ ফর্মুলা দেখাবো, যে ফর্মুলাটা আমি একটা জায়গায় দেখেছিলাম, একটা ইন্টারন্যাশনাল বইতে দেখেছিলাম। সেটা হচ্ছে, তুমি যে কোনো সিরিজের কথা বলো না কেন, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, পুন্ড, এই সমস্ত সিরিজের জন্য আমরা ম্যাক্সিমাম তরঙ্গদৈর্ঘ্য এবং মিনিমাম তরঙ্গদৈর্ঘ্যের মাঝে একটা সম্পর্ক তৈরি করতে পারি বা একটা ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, আমি যে কোনো সিরিজের কথা বলি না কেন, সেই সিরিজের জন্য আমাদের ফর্মুলাটা এভাবে কাজ করে। সেটা হচ্ছে N1 হচ্ছে আমাদের যেই কক্ষপথটা সবচেয়ে কাছের কক্ষপথ বা বলা যায় ইলেকট্রনটা যে কক্ষপথে নেমে যায় সেটা হচ্ছে N1। তো N1 + 1 হোল স্কয়ার ডিভাইড বাই এটা হবে 2N1 প্লাস হচ্ছে 1। তো এটা কিন্তু একটা শর্টকাট ফর্মুলা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তাহলে ম্যাক্সিমাম তরঙ্গদৈর্ঘ্য ভাগ হচ্ছে মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমাদের এই সূত্রটা। তো এটা তোমরা দেখে রাখতে পারো, বাট এটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে আসবে কিনা সেটা আমি বলতে পারি না।